সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুন্দ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোর্স কোড C311 কোর্স টাইটেল ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচারের কোর্স টিচার হিসাবে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে পরিস্থিতির কারণে দেশে যে শিক্ষা ব্যবস্থা থেমে আছে, এই পরিপ্রেক্ষিতে আমাদের ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি, যাতে শিক্ষার্থীবৃন্দ শিক্ষা ব্যবস্থা থেকে ক্ষতিগ্রস্ত না হয়। এই পরিপ্রেক্ষিতে স্প্রিং 2020 ফাইনাল এক্সামিনেশনের জন্য আমরা যে ভিডিও লেকচারগুলো প্রিপেয়ার করেছি, এর আগে দুটি লেকচার আপনার দিয়েছি, এটা 3য় নম্বর লেকচার। তো এই লেকচার টপিকস নিয়ে কথা বলবো। লেকচার টপিকস হচ্ছে শেয়ার অ্যান্ড ডায়াগোনাল টেনশন নিয়ে এখানে আলোচনা করব, এবং আপনারা এই লেকচারের জন্য রেফারেন্স বই হিসাবে ডিজাইন অফ রেইনফোর্সড কনক্রিট 9th এডিশন ম্যাক্রোম্যাকের বই থেকে আমি যে লেকচারটা প্রিপেয়ারই করেছি 9th এডিশনের ম্যাক্রোম্যাকের বই। তো আমরা এখানে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা শেয়ার অ্যান্ড ডায়াগোনাল টেনশন ইন বিম। তাহলে সবার আগে আমাদের জানতে হবে শেয়ার এবং ডায়াগোনাল টেনশনের মধ্যে আমাকে জানতে হবে যে স্ট্র্যাপ এবং টাইবারের মধ্যে পার্থক্যটা কি। তো দেখেন, আপনারা যেখানে বিল্ডিং করে ওর আশেপাশে আপনারা সবাই অবগত, দেখছেন হয়তো। স্ট্র্যাপ এবং টাই বিমের মধ্যে পার্থক্য হচ্ছে, স্ট্র্যাপটা আমরা বিমে দিয়ে থাকি এবং টাইবারটা দিয়ে থাকি আমরা কলামে। দেওয়ার উদ্দেশ্য কি, এটা উদ্দেশ্যটা আমরা একটু পরে বলছি। তো স্ট্র্যাপটা কি, এটা আমাকে জানতে হবে। স্ট্র্যাপটা আমরা দিয়ে থাকি বিমের ক্ষেত্রে 4টি যে রড বা 6টি যেটা দিয়ে থাকি রেইনফোর্সমেন্ট, এই রেইনফোর্সমেন্ট ঠিক জায়গায় প্রপার ফাউন্ডেশন আছে কিনা, এবং ডায়াগোনাল টেনশনকে রেজিস্ট করার জন্য যে স্টিলটা দিয়ে থাকি আমরা ইউ আকৃতির, ইউ বক্স শেপের অ্যাঙ্কর করে, সেটাকে আমরা স্ট্র্যাপ বলতে পারি। এখন বইয়ের ভাষায় যদি বলি তাহলে ইট ইজ দ্য রেইনফোর্সমেন্ট ইউজ টু রেজিস্ট শেয়ার। এটা এক ধরনের স্টিল ইউজ টু, যেটা ব্যবহার করা হয় টু রেজিস্ট, প্রতিরোধ করতে, সে বা প্রোটেক্ট করতে শেয়ার অ্যান্ড ডায়াগোনাল টেনশন, শেয়ারকে এবং ডায়াগোনাল টেনশনের স্ট্রেস কনক্রিট স্ট্রাকচার মেম্বারের মধ্যে রেজিস্ট করার জন্য যে স্টিলটা আমরা ব্যবহার করে থাকি। এটা প্রকৃতপক্ষে একটা স্টিল বার বেন্ট ইন টু এ ইউ অর বক্স শেপ অ্যান্ড ইনস্টলড কিসে পরিগণিত পারপেন্ডিকুলার টু দ্য longitudinal reinforcement and properly anchored is called stirrup. কি স্টিরাপ। এখন আমাকে দেখতে হবে ডায়াগোনাল টেনশন অ্যান্ড হোয়েন ইট ইজ ক্রিয়েটস। ডায়াগোনাল টেনশনটা কি? ডায়াগোনাল টেনশন আমি যদি বলি তাহলে এইভাবে বলা যায় যে আমরা যখন একটা বিমের ওপরে লোড প্রয়োগ করি, তখন ওই বিমের আপার পোর্শনে নিউট্রাল অ্যাক্সিসের ওপর পোর্শন পর্যন্ত আমার কাজ করে থাকে কম্প্রেশন, এবং নিউট্রাল অ্যাক্সিসের নিচ পর্যন্ত কাজ করে থাকে টেনশন। তাহলে এই কম্প্রেশন আর টেনশন, এই দুটো কি কাজ করে থাকে, ওই বিমটাকে ক্র্যাক ক্রিয়েট করে। ওই ক্র্যাকটা কজেস কাজ করে থাকে ডায়াগোনাল স্ট্রেসে, যেটাকে আমরা বলতে পারি ডায়াগোনাল টেনশন। এখন এটাকে যদি বলি ইট ইজ দ্য অ্যাপ্লাইড লোড অন আরসিবি, বিমের উপরে লোড প্রয়োগ করলাম, ইট ডেভেলপস, এটা তৈরি করে থাকে কম্প্রেশন স্ট্রেস অ্যাবভ দ্য নিউট্রাল অ্যাক্সিসের উপরে, অ্যান্ড টেনশন স্ট্রেস বিলো দ্য নিউট্রাল অ্যাক্সিসের নিচে টেনশন কাজ করে থাকে। দেন দ্য টু টাইপস অফ স্ট্রেস, এই দুইটা স্ট্রেস অ্যাক্টিং মানে কাজ করে থাকে অন এ বিম, একটা বিমের উপরে, হুইচ কজেস, যেটা ক্রিয়েট করে ডায়াগোনাল ক্র্যাক ক্রিয়েট করলো, এবং দিস ডায়াগোনাল ক্র্যাক, এই ক্র্যাকটা আবার কজেস মানে ক্রিয়েট করে থাকে, কি ঘটায়, ডায়াগোনাল স্ট্রেস, যেটাকেই বলবো আমরা ডায়াগোনাল টেনশন। কি কারণে বলবো হোয়েন ইট ইজ ক্রিয়েটেড, বা কেন, আন্ডার রেইনফোর্সমেন্ট
ইউজড ইন এক্সটার্নাল অ্যাপ্লাইড লোড, অ্যান্ড দ্বিতীয়টা বলছে ডন্ট প্রপার ইউজ অফ ওয়েব রেইনফোর্সমেন্ট। প্রপার ইউজ যদি না হয়ে থাকে তাহলে এটা হয়ে থাকে এক্সটার্নাল অ্যাপ্লাইড লোড যখন প্রয়োগ করে থাকি আন্ডার রেইনফোর্সমেন্টের ওপরে, তখন এটাকে বলতে পারবো। যখন বেশি লোড প্রয়োগ করবো ওই বিমের ওপরে বা রেইনফোর্সমেন্ট যেটা ক্যারি করতে পারে তার থেকে বেশি যদি প্রয়োগ করে থাকি তাহলে এটা ডায়াগোনাল টেনশন বা ক্র্যাক ক্রিয়েট করতে পারে, ওখান থেকে টেনশন আসবে। এবং ওই রেইনফোর্সমেন্টটা যদি প্রপার ইউজ না হয় বা প্রপার ব্যবহার জন্য না করে, যেটা প্রয়োজন ওটা যে ব্যবহার না করে থাকি। এখন তাহলে আমরা কাজটা কি, পারপোজেস অফ শেয়ার অ্যান্ড ওয়েব রেইনফোর্সমেন্ট। এখন it increases the member strength against a diagonal tensile failure by transferring shear force directly. এটা ইনক্রিজেস বৃদ্ধি করে থাকে তার মেম্বারের স্ট্রেংথটাকে বৃদ্ধি করে থাকে এগেনস্ট দ্য ডায়াগোনাল টেনশন ফেলিওর, মানে ওই বিমটা যদি ডায়াগোনাল টেনশনের কারণে যদি ফেল করে থাকে তাহলে এটাকে রেজিস্ট করার দায়িত্বটা হচ্ছে এই ওয়েব রেইনফোর্সমেন্টের। কিভাবে কাজ করে থাকে, ওই শিয়ার ফোর্সটা ট্রান্সফার করে দেয়। এটা আবার কি করে থাকে, মেম্বারের ডাক্টিলিটিটাকে বাড়িয়ে দিয়ে থাকে। আর যে 4টা বা 6টা রেইনফোর্সমেন্ট থাকবে ওই সবটা রেইনফোর্সমেন্টকে প্রপার জায়গায় রাখার জন্য একটা হোল্ড ধরে রাখে। আর একটা কি কাজ করে থাকে, ইট হেল্পস টু মেনটেইন দ্য ইন্টেন্সিটি অফ কম্প্রেশন জোন। কি করে থাকে, ইট হেল্পস টু মেনটেইন ইন্টেন্সিটি অফ কম্প্রেশন জোন। এটা ইন্টেন্সিটি এবং কম্প্রেশন জোনের ইন্টেন্সিটিটাকে মেনটেইন করে, মেনটেনেন্সের দায়িত্বটাও সে পাস করে থাকে। ড্র দ্য ফ্লেক্সারাল অ্যান্ড ডায়াগোনাল ক্র্যাক ইন এ বিম। ফ্লেক্সারাল অ্যান্ড ডায়াগোনাল ক্র্যাক ইন এ বিমের মধ্যে ড্র দ্য ফ্লেক্সারাল অ্যান্ড ডায়াগোনাল ক্র্যাক ইন এ বিম, এটার মধ্যে হচ্ছে এখানে শুধু কিছুই আসবে না, শুধু ডায়াগোনাল ক্র্যাকগুলো কত ধরনের হতে পারে সেই ক্র্যাকগুলো এখানে লিখতে হবে। এখানে দেখেন 3 ধরনের ক্র্যাক। এখানে একটা ফ্লেক্সারাল ক্র্যাক আছে, একটা ফ্লেক্সারাল শিয়ার ক্র্যাক আছে, একটা হলো ওয়েব শিয়ার ক্র্যাক। এই নিউট্রাল অ্যাক্সিসের এই মিড পোর্শন সেন্টার লাইনের পর থেকে এই পোর্শন পর্যন্ত যে ক্র্যাকগুলো হবে, এই সেন্টার লাইনের পর থেকে এই পোর্শনও সেই ক্র্যাক হবে। এখানে একটা সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স দূরে এই ক্র্যাকটা ফর্ম করে থাকে। এই ডিটা হচ্ছে কি, এখান থেকে এখান পর্যন্ত স্টিলের মিড পোর্শন পর্যন্ত ইফেক্টিভ ডিস্টেন্স হচ্ছে বিমের ইফেক্টিভ ডিস্টেন্স টপ পোর্শন থেকে স্টিলের সেন্টার লাইন পর্যন্ত, টপ পোর্শন থেকে স্টিলের সেন্টার লাইন পর্যন্ত যে ডিস্টেন্স এটাকে বিমের বলবো ইফেক্টিভ ডেপথ। আর এই সাপোর্ট থেকে ওই ডি ডিস্টেন্স দূরে আমরা এই ক্র্যাকটা ফর্ম করে থাকি। এখন এই সেন্টার লাইন থেকে যে ক্র্যাকগুলো, যেহেতু এই সেন্টার লাইন থেকে যেহেতু ক্র্যাকগুলো 2 পোর্শনে সেম, তাহলে এখানে একটা ক্র্যাক, এখানে এই ক্র্যাক ইজাল টু এই ক্র্যাক সেম হবে, এই ক্র্যাক ইজাল টু এই ক্র্যাক সেম হবে, এবং এই ক্র্যাক ইজাল টু এই ক্র্যাকও সেম হবে। এখানে দেখেন মিডিলে যে ক্র্যাকটা কাজ করে থাকে এটা ফ্লেক্সারাল ক্র্যাক, তার মানে বটম থেকে স্ট্রেট অবস্থায় যেটা যাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা যাবে সেটাকে আমরা বলবো ফ্লেক্সারাল ক্র্যাক। এবং এটাকে কি বলবো, ফ্লেক্সারাল শিয়ার ক্র্যাক। এই বটম থেকে স্টিল পর্যন্ত স্ট্রেট যাবে ভার্টিক্যালি, অ্যান্ড দেন ইনক্লাইন্ড হবে পরবর্তীতে। এই ইনক্লাইন্ড হলে এটাকে বলবো ফ্লেক্সারাল শিয়ার ক্র্যাক। এটা তাহলে ফ্লেক্সারাল বললাম, প্রথম অবস্থায় ফ্লেক্সারাল হলো, দেন শিয়ার হয়ে গেল। এবং এটাকে কি বলবো, ওয়েব শিয়ার ক্র্যাক বা ডায়াগোনাল ক্র্যাক। তাহলে এখানে ওয়েব শিয়ার ক্র্যাক আর ডায়াগোনাল ক্র্যাক যদি বলতে পারি, ওয়েব শিয়ার ক্র্যাক 45 ডিগ্রি অ্যাঙ্গলে ডায়াগোনাল বরাবরই ক্র্যাক ক্রিয়েট করে থাকে, তাই এটাকে কি বলবো, কর্ণ বরাবর ক্র্যাক করে থাকে, তাই ডায়াগোনাল ক্র্যাক বলতে পারি। এটা এর সঙ্গে 45 ডিগ্রি, যেমন দেখেন এখানে 45 ডিগ্রি, তার মানে এইটুকের সঙ্গে এটা 45 ডিগ্রি কোণ ক্রিয়েট করে থাকবে। আর এটার কোণটা ঠিক বলা নাই, এটা 90 ডিগ্রি কোণ করে থাকবে। তাহলে এখানে কত ধরনের ক্র্যাক পেলাম, এখানে 3 ধরনের ক্র্যাক পেলাম। একটা হচ্ছে ফ্লেক্সারাল ক্র্যাক, ফ্লেক্সার শিয়ার ক্র্যাক অ্যান্ড ওয়েব শিয়ার ক্র্যাক। একটা ফ্লেক্সারাল ক্র্যাক হচ্ছে 90 ডিগ্রি, ফ্লেক্সার শিয়ার ক্র্যাক হচ্ছে প্রথম অবস্থায় 90 ডিগ্রি, দেন ইনক্লাইন্ড হবে, অ্যান্ড ওয়েব শিয়ার ক্র্যাক বা ডায়াগোনাল ক্র্যাকটা হবে স্টিলের সেন্টার থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে,
তো দ্বিতীয় যদি যায়, আমাকে দেখতে হবে যে এই দ্বিতীয় পেজটা, এই পেজটা আমরা এই বই থেকে সরাসরি নেওয়া, বইয়ের পেজ নাম্বারটা হয়তো দেওয়া আছে এখানে। নো, সামারি ফর স্টেপ ইনভলভড ইন এ ভেরিফাইড স্ট্রিপ ভার্টিক্যাল স্ট্রিপ ডিজাইন। এখন আমাকে প্রথম অবস্থায় বলতে হবে কোনো কিছুর শেয়ার রেনফোর্সমেন্টটা লাগবে কিনা ওই বিমের জন্য। প্রথম অবস্থায় আমার বলতে হবে তার জন্য আমার কিছু কিছু ডিজাইন স্টেপ রয়েছে। সেই ডিজাইন স্টেপের মধ্যে ইজ শেয়ার রেনফোর্সিং নেসারি, প্রয়োজন কি, স্টেপগুলো আছে এখানে। প্রথম অবস্থায় স্টেপটা হলো 1, ড্র ভি ইউ ডায়াগ্রাম। এখন যদি আমার কোনো কিছু বলা না থাকে তাহলে আমার শেয়ারের রেসপেক্টে ইউনিফর্মলি লোড থাকবে। এই ইউনিফর্মলি লোডের রেসপেক্টে সিম্পলি সাপোর্টেড বিম বা যে বিমি থাকবে তার জন্য আমার শেয়ার ফোর্স ডায়াগ্রামটা বের করতে হবে। বের করে সর্বোচ্চ আলটিমেট যে আমার শেয়ারটা, সেই শেয়ারটা বের করতে হবে। বের করার পর দ্বিতীয় নাম্বার, ক্যালকুলেট ভিউ অ্যাট এ ডিস্টেন্স ডি ফ্রম দ্য সাপোর্ট উইথ এ সার্টেন এক্সেপশন। এই সার্টেন ডিস্টেন্সে, ডি ডিস্টেন্স দূরে ভিউ এর মানটা সাপোর্ট থেকে দিতে হবে। দেন 3 নম্বরে বলতে হবে ফাই ভিসি ইজ ইকাল টু 2 ফাই ল্যামডা রুট ওভার এফ সি ড্যাশ বিডাব্লিউ ডি। এখানে ফাই ভিসি ইজ ইকাল টু লিখতে পারি 2 ফাই, ফাইয়ের মান রিডাকশন ফ্যাক্টর, শেয়ারের জন্য ফাইয়ের মানটা 0.75 নিতে পারি। ল্যামডা লাইট ওয়েট ফ্যাক্টর, এটার মান নর্মাল ওয়েট কনক্রিট, বিভিন্ন ধরনের কনক্রিটের উপর বেসিস করে এর না হচ্ছে ল্যাম্পটার মানটা ভিন্ন হতে পারে, 1 হতে পারে, 0.75 হতে পারে। লাইট ওয়েট কনক্রিটের জন্য আমরা 1 ধরে নিই, নর্মাল ওয়েট কনক্রিটের জন্য। অ্যান্ড এফ সি ড্যাশ কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ, বিডাব্লিউ উইথ অফ বিম, এবং ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ। পরবর্তীতে দেখব 3 নাম্বার স্টেপে স্টেপ যদি নিডেড হয়ে থাকে, ভিউ আলটিমেটের মান যদি হাফ ফাই ভিসির থেকে বড় হয়ে থাকে তাহলে এটা প্রয়োজন হবে, আর যদি বড় না হয়ে থাকে তাহলে প্রয়োজন হবে না। যদি প্রয়োজন হয় তাহলে ডিজাইন অফ স্টেপটা কেমন করে ডিজাইন করব। তাহলে এখানে ক্যালকুলেট থিওরিটিক্যাল স্টেপ স্পেসিং ইজ ইকাল টু লিখতে পারি এস ইজ ইকাল টু এজি এফ ওয়াই টি ডি বাই ভিএস, হোয়ার ভি ইজ ইকাল টু ভিউ মাইনাস 5 ভিসি বাই 5। এটাকে সরাসরি এইভাবেও লেখা যায়, এখান থেকে এস ইজ ইকাল টু এ ভি এফ ওয়াই টি ডি বাই ভিএস। তাহলে ভিএস ইজ ইকাল টু আমরা সরাসরি এটা বের করি, মূল সূত্র হলো ভিউ ইজ ইকাল টু 5 ভিসি প্লাস 5 ভিএস। এই সূত্র থেকে আমি এখান থেকে লিখতে পারি থিওরিটিক্যাল স্পেসিং এস ইজ ইকাল টু এ ভি এফ ওয়াই টি ডি বাই ভিএস। ওকে, এখন 2 নম্বরে যেটা লেখা আছে, ডিটারমাইন ম্যাক্সিমাম স্পেসিং টু প্রোভাইড মিনিমাম এরিয়া অফ শেয়ার রেনফোর্সমেন্ট। তাহলে নট মোর দ্যান, এটা আমাকে এখন দেখতে হবে এই দুটার মধ্যে যেটা ছোট হবে সেই স্পেসিংটা নিব। এস ইজ ইকাল টু এভি এফ ওয়াই টি 0.75 রুট ওভার এফ সি ড্যাশ বিডাব্লিউ, অথবা এভি এফ ওয়াই টি বাই 50 বিডাব্লিউ। এই দুটার মধ্যে যেটা ছোট এটা নিতে হবে। এখন পরবর্তী 3 নম্বরে একটা স্পেসিং আছে ম্যাক্সিমাম স্পেসিং, এটাও ম্যাক্সিমাম স্পেসিং, কিন্তু এই দুটার মধ্যে আমি তখনই নিব যখন ভিএস এর মানটা 4 রুট ওভার এফ সি ড্যাশ বিডাব্লিউ ডি এর থেকে যখন ছোট হবে বা সমান হবে, তখন আমি স্পেসিংটা নিতে পারি ডি বাই 2 ইজ লেস দ্যান ইকুয়াল টু 24 ইঞ্চি, অথবা যখন বেশি হবে তখন আমি নিতে পারি ডি বাই 4 ইজ লেস দ্যান ইকুয়াল টু 12 ইঞ্চি। তার মানে এখানে দাঁড়াচ্ছে ম্যাক্সিমামটা, দেখেন এখানে থিওরিটিক্যাল স্পেসিংয়ের জন্য একটা ম্যাক্সিমাম পাচ্ছি, এখানে একটা স্পেসিং 2টা, এটা একটা 3টা। এই কন্ডিশনটা যদি ফলো করে তাহলে ডি বাই 2 একটা 24। এই শর্তর মানে হচ্ছে যদি এটা ফুলফিল করে তাহলে আমি পাচ্ছি কোনটা কোনটা, 1টা 2টা 3টা, এটা ফুলফিল করলে 4টা, অথবা এটা ফুলফিল করলেও 4টে হচ্ছে। যে 4টার মধ্যে যেটা লেস দ্যান হবে সেটাই আমি স্পেসিং হিসাবে কাউন্ট করে নিব। কিন্তু এখন কথা হলো এখানে দেখেন ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 24 ইঞ্চি অথবা ডি বাই 2। তার মানে কি, এর কথার মানে কি এটাই না যে এই দুটার মধ্যে যেটা ছোট হবে সেটা নিব?
তাহলে সেপারেটলি যদিও লিখি তাহলে কোনো প্রবলেম নাই, এই কন্ডিশন ফলো করা মানেই D/2 অর 24 ইঞ্চি, এই দুটার মধ্যে যেটা ছোট সেটা নিব, অথবা এই দুটার মধ্যে যেটা ছোট সেটা, অথবা এটা। তাহলে 1 2 3 4 5 6, আমরা অ্যাকচুয়ালি 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টার মধ্যে যেটা ছোট হবে সেই স্পেসিংটাকে ইউজ করব। তো এবং ভিএস মে নট বি হবে না 8√FC-BW এর থেকে। আর ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল স্পেসিংটা আমরা কত নিতে পারি? 3 ইঞ্চি অর 4 ইঞ্চি নিতে পারি। তো আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করলেই আমরা বিষয়টা একটু ক্লিয়ার হতে পারবো। আমি প্রথম স্টেপের দুইটা প্রবলেম এখানে দেখাবো, পরবর্তী একটি প্রবলেম আপনাদের করতে হবে। এখন আমি বলেছি এখানে প্রবলেমটা আছে 4টা প্রবলেম, সি এবং ডি, এই দুইটা প্রবলেম আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এই ক্লাসের ওপরে। দ্য বিম শোন ইন ফিগার 8.10 was selected using FY এর মান 60,000 PSI, FC ড্যাশের মান 30,000 PSI, নর্মাল ওয়েট কনক্রিট। নর্মাল ওয়েট কনক্রিট মানে 1। ডিটারমাইন দ্য থিওরিটিক্যাল স্প্রেডিং অফ নাম্বার 3 ইউএসটি ফর ইচ অফ দ্য ফলোইং শেয়ার্স। বিইউ 12,000, বিইউ 40,000, 60,000, 1,50,000 পাউন্ড। তাহলে সলিউশন এখানে প্রথমটার জন্য ভিইউ ইজ ইকুয়াল টু 12,000 ইউজিং ল্যামডা ইজ এ লোয়ান ফর নর্মাল ওয়েট কনক্রিট। তাহলে আমার রেইনফোর্সমেন্ট লাগবে কি লাগবে না এর জন্য আমাকে চেক করে নিতে হবে ভিইউ এর মান 1/2 ভিসি থেকে বড় কি না। এটার জন্য যেহেতু ভিইউ এর মানটা আমার দেওয়া আছে তার মানে আমার ক্যালকুলেশন করতে হচ্ছে না। তাহলে আমাকে কি বের করতে হচ্ছে? 1/2 ভিসি। তাহলে 1/2 ভিসির মানটা যদি আমি আগে 5 ভিসি দিয়ে বের করে নিই তাহলে 5 ভিসি ইজ ইকুয়াল টু লিখতে পারি কি 5, 5 এর মান কত 0.75, 2 ল্যামডার মান কত লাইট নর্মাল ওয়েট কনক্রিট এর জন্য 1, সি ড্যাশের মান কত 3000 PSI, এবং এই এককগুলো লেখার দরকার নাই। এবং এখানে কি লেখা আছে বিডাব্লিউর মান হচ্ছে এখানে যে ফিগারটা দেওয়া আছে বিডাব্লিউর মান 14 ইঞ্চি, আর ডি এর মানটা হবে এই 27 ইঞ্চি থেকে আমি ক্লিয়ার কভার আর স্টিলের সেন্টার পর্যন্ত ডিস্টেন্সটা 3 ইঞ্চি বিয়োগ করাই আছে। তাহলে আমার 27 ইঞ্চি থেকে 3 ইঞ্চি বিয়োগ করে দিলে আমরা কি পাবো 24 ইঞ্চি। তাহলে 24 ইঞ্চি যদি পেয়ে যাই তাহলে আমি এখানে কি দিতে পারছি ইফেক্টিভ ডেপথ দিতে হবে আমাকে। বিমের জন্য একটা ক্রস সেকশন এখানে দেওয়া ছিল, 24 ইন্টু 14 এখানে পেলাম কত 27,000 পাউন্ড সামথিং। 1/2 ভিসি করলে পাবো 13,000 পাউন্ড, অথবা 12,000 থেকে 13,000 বেশি। তাহলে স্টিরাপ নট রিকোয়ার্ড, কেননা কারণ ভিউ এর মানটা বড় হতে হবে তবেই রিকোয়ার্ড ছিল। ভিউ এর মানটা যেহেতু কম সেহেতু আমার স্টিরাপ রিকোয়ার্ড না, এই কারণে আমি স্টিরাপ ডিজাইন করলাম না। পরবর্তীতে ভিউ এর মান 40,000 পাউন্ড। তাহলে ভিউ এর মান 40,000 পাউন্ড যদি হয়ে থাকে স্টিরাপ নিডেড বিকজ ভিউ 1/2 ভিসি, কেননা ভিউ এর মান এখানে কত বের করেছি দেখেন, এইটুক অংশটা এই লাইনটা করতে হবে না, কিন্তু এই অঙ্কের জন্য এই লাইনটা বাদ দিয়ে উপরে যে দুইটা পোর্শন এই মিডিলের এই পোর্শনটা করতে হবে আমাকে, এই মিডিলের পোর্শনটা করতে হবে 1/2 ভিসির মানটা বের করতে হবে। কেননা দেখেন এখানে কিন্তু না করে চেক করেছি, কেননা কারণ উপরের অঙ্কটাতে করেছে ম্যাথে, কিন্তু এই ম্যাথটাতে এই কারণেই করে নাই, এখানে আমি করব এই কারণেই। এই কারণে এখানে কি বলেছে থিওরিটিক্যাল স্পেসিং যেহেতু প্রয়োজন স্টিরাপ 40 থেকে 13 থেকে 40 বেশি না, এই কারণে আমার প্রয়োজন। তাহলে ভিএস এর মান আমি আগে বলেছিলাম ভিউ ইজ ইকুয়াল টু লেখা যায় কি 5 ভিসি প্লাস 5 ভিএস, এখান থেকে ভিএস বের করা যায় ভিউ 5 ভিসি বাই 5, ভিউ এর মান 14, 5 ভিসির মানটা এখানে বের করেছি কত 27,000, এই তো 27,605 বাই 5 এর মান 0.75, এখান থেকে পাইলাম কত 16,527 পাউন্ড। আর থিওরিটিক্যাল স্পেসিংটা বের করার জন্য কি এভি এফওয়াইটি ডি ভিএস, তাহলে এভির মানটা 2 ইন্টু 0.11 কেন দিলাম এটা 80, এফওয়াই এর মান 60,000, এই তো এফওয়াই এর মান 60,000, ডি এর মান কত ইফেক্টিভ ডেট 24 ইঞ্চি, এন্ড ভিএস এর মানটা উপরে 16,527। এখন আমার জানা দরকার যে এভির মানটা 2 ইন্টু 11 কেন দিলাম। এখানে দেখেন নাম্বার অফ 3 নাম্বার স্টিরাপ, 3 নাম্বার স্টিরাপের এরিয়াটা কত, 3 নাম্বার স্টিরাপের এরিয়াটা হচ্ছে 0.11। এখানে আমি যখন স্টিরাপটা এইভাবে বিমে দিব
আমি এখান থেকে স্টেপটা এই বরাবর থেকে এইটুক এইটুক এবং এইটুক কাভার করে নেবে। তাহলে দেখেন এখানে এই পোর্শনে হাইট বরাবর এবং এই পোর্শনে হাইট বরাবর আমার স্টেপটা কাজ করবে। এই কারণে দুইটা জায়গায় আমার শেয়ার হবে, দুইটা জায়গায় শেয়ারের কারণে 2 ইন্টু 3 নাম্বার বার পাই 0.11 দিয়ে গুণ করেছি। তারপরে আমার ওখানে সূত্রেতে কি বলা ছিল, আমি দুইটা সূত্র পড়িয়েছিলাম, হয় এইটা অথবা ওইটা। এই কারণে এই দুইটা সূত্র, দুটার মধ্যে যেটা ছোট হবে সেটা নিতে হবে। এই কারণে সরাসরি করছে কি, যে দুইটা সূত্র সরাসরি এক জায়গায় না লিখে দুটার মধ্যে যেহেতু ছোট, হয়তো দুটা সেপারেটলি লিখেছে। এভির মান 2 ইন্টু 0.11, FYT 6000, 0.75 রুট ওভার 3040, 22.95 ইঞ্চি। এখানে এস ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এভি 2 ইন্টু 0.11 ইন্টু 60,000, 50 ইন্টু বিডাব্লিউর মান 14, এখান থেকে পাইলাম কত, 18.86 ইঞ্চি। এখন ভিএস এর মানটা এখানে কি, ভিএস এর মানটা আমি পেলাম কত, ভিএস এর মানটা এখানে পেয়েছিলাম 16,527। এখান থেকে দেখেন এই মানটা বড়, যদি বড় হয়ে থাকে তাহলে আমি এটাকে কি লিখতে পারি, d/2 অর কি লিখতে পারি, এখানে উপরেরটাতে দেখি যদি 4/5 রুট ওভার FC ড্যাশ BWD এর মানটা যদি বড় হয়ে যায়, তাহলে এখানে আপনাদের দেখাইতে হবে একটু, এই তো যদি 4/5 রুট ওভার FC ড্যাশ BWD, এখানেও 5 গুণ না করলে এখানে দরকার নাই, এটার মানটা যদি VS এর থেকে বড় হয়ে যায়, VS এর থেকে যদি এটার মানটা বড় হয়ে যায়, যেহেতু বড় হয়ে গেছে সেহেতু আমরা কি লিখতে পারি, d/2। তাহলে ডি এর মান কত পেলাম আমি, ডি এর মান আমার 24 ইঞ্চি ওখানে আছে, কেননা ইফেক্টিভ ডেপথ দেখেন এখানে 4 ইঞ্চি, তাহলে d/2 করলে তো 12 ইঞ্চি। আর একটা লিখতে পারি, এস ইজিক্যাল লিখতে পারেন 24 ইঞ্চি, ওখানে 24, মানে 24 এবং d/2 এর মধ্যে যেটা ছোট সেটাই লিখতে হবে। তো আমি যেটা ছোট সেটা লিখেছি, সেটার মান কত, সেটার মান হচ্ছে 12 ইঞ্চি। তাহলে এখন দেখব যে 9.17 ইঞ্চি, 22.95 ইঞ্চি, 18.86 ইঞ্চি এবং 12 ইঞ্চি, এগুলার মধ্যে আমাকে দেখতে হবে কোন ছোট, এই একটা দুইটা এবং এই একটা তিনটার মধ্যে যেটা ছোট সেই মানটা ইউজ করব। তো তিনটার মধ্যে আমি ছোট পেলাম কত, 12 ইঞ্চি। তার মানে আমি এখানে এটাকে ইউজ করব কত ইঞ্চি, 12 ইঞ্চি দিয়ে ইউজ করব। এখন আমি যে দুইটা ম্যাথ করালাম, এই দুইটা ম্যাথের আপনাদের একটা ওয়েব রিইনফোর্সমেন্টের জন্য যে সিম্পল ম্যাথ এগুলো করালাম, পরবর্তীতে এর সঙ্গে আরও ডিটেলস আলোচনা করা হবে। এবং 3 নাম্বারটাতে বলা আছে, দেখেন 3 নাম্বারটাতে সিতে বলা আছে 60,000 এবং ডিতে বলা আছে 150,000। তাহলে এটা সেমভাবেই আপনারা করতে পারেন। থিওরিটিক্যাল ভেলোসিটি ভিএসটা বের করে নিতে হবে, এখান থেকে এস বের করে 7.33 এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট টু প্রোভাইড এভি ওই সেম ওয়েতে বের করে 22.95 পাবো, এখানে পাবো 18.86। এখন অবভিয়াসলি এটা আবারও বড়, আবারও যদি বড় হয়ে থাকে তাহলে ভিএস ইজিক্যাল টু কত, 73,614 পাউন্ড। কিন্তু এখানে যেহেতু বড়, তারপরে এখানে আমি কি দিয়েছি, মিনিমাম ম্যাক্সিমাম d/2 ইঞ্চি 12 ইঞ্চি। দেখেন এই 12 ইঞ্চি, এই 18.86 ইঞ্চি, 22.95 ইঞ্চি এবং 7.33 ইঞ্চি, এই তিনটার মধ্যে ছোট কোনটা, 7.33 ইঞ্চি। তাহলে আমি দিয়ে দিব নাম্বার 3 নাম্বার বার অ্যাট দ্য রেট অফ 7.33 ইঞ্চি ইন সেন্টার টু সেন্টার। এবং পরবর্তীতে ভিউ এর মানটা দেখেন, এখানে যদি এটা থেকে ভিএস এর মানটার সঙ্গে যদি এটা এক্সেপশনাল হয়ে থাকে, এখানে এই ডি নাম্বার সলভ করার আগে আমারে দেখতে হবে এখানে এই প্রবলেম, এই দেখতে হবে এখানে ভিএস মে নট বি হবে না 8 রুট ওভার FC ড্যাশ BWD, 8 রুট ওভার FC ড্যাশ BWD এর থেকে বড় হতে পারবে না। যদি বড় হয়ে যায় তাহলে লার্জার ভ্যালুটা আমরা ইউজ করতে পারবো না। ভিএস এর মানটা হয়তো লাস্ট ম্যাথের জন্য বড় হয়ে গেছে। তো আমরা একটু দেখি, এই লাস্টের সি এবং ডি আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। ভিএস এর মানটা বের করেছি 163, আর এটার মান বের করে পেয়েছি হলো 1,47,000।
তার মানে ভিএস এর মানটা বড় হয়ে গেছে। এই ভি মে নট বি টেকেন, এটা বড় হতে পারে না। যেহেতু বড় হতে পারে না সেহেতু নিড লার্জার বিম অ্যান্ড অর ওয়ান উইথ লার্জার এফসি ড্যাশ ভ্যালু, এটা করতে হবে আমাদের, লার্জার বিম ইউজ করতে হবে। তো আমরা এখন পর্যন্ত যে লেকচারটা সাবমিট করলাম, সাবমিট করার পরে আমরা যা দেখলাম, আমরা যে লেকচারটা কমপ্লিট করলাম সেই লেকচারটা সম্পর্কে জানতে পারলাম যে ওয়েভ রিইনফোর্সমেন্ট বা শেয়ার, ডায়াগোনাল শেয়ারটা কী, ডায়াগোনাল টেনশনটা কী, ডায়াগোনাল টেনশনটা কোথায় থেকে কাজ করে, কেন কাজ করে, ওয়েভ রিইনফোর্সমেন্টের পারপাসটা কী, এই ডায়াগোনাল টেনশনের কারণে কী কী ধরনের আমাদের ক্র্যাক হতে পারে, ওই ক্র্যাকের রেসপেক্টে আমার 3টা প্রবলেম দিলাম, যে স্টেপ দেখালাম, স্টেপগুলো কী কী আছে, 1 নাম্বার স্টেপ, 2 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপ। আমি দেখবো রিইনফোর্সমেন্ট ভিউ এর থেকে হাফ 5 থেকে যদি বড় হবে কিনা, যদি বড় হয় তাহলে রিইনফোর্সমেন্ট লাগবে, না হলে লাগবে না। যদি রিইনফোর্সমেন্ট লাগে তাহলে নিচের স্টেপগুলো থিওরিটিক্যাল রিইনফোর্সমেন্ট বের করতে হবে, ম্যাক্সিমাম স্পেসিং বের করতে হবে, এবং 4/5 রুট অফ এফসি ড্যাশ বিডাব্লিউ ডি এর থেকে বড় হলে একটা D/4 বা D/2 অর 24 ইঞ্চি, আর যদি ছোট হয়ে যায় এটা, তাহলে আমি এটাকে বলতে পারবো D/4 অন 12 ইঞ্চি, এটা নিয়ে। আর যদি ফাইয়ের মান 8/5 রুট অফ এফসি ড্যাশ বি ড্যাশের থেকে যদি বড় হয়ে যায় ভিএস এর মানটা, তাহলে আমরা ইউজ করতে পারবো না, যেটা 4 নাম্বার কেসের জন্য ঘটেছে। এবং 1 নাম্বার কেসের জন্য যেটা ঘটেছে যে আমরা রিইনফোর্সমেন্ট প্রয়োজন নাই। তো 4টে সেক্টরের জন্য আপনাকে একটা প্রবলেমটা দেখানোর চেষ্টা করলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। ও থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে এই পর্যন্তই।